পতিতাপল্লীর পাশ দিয়ে আসার সময় আমার স্ত্রী শায়লাকে দেখে রিকশা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। কিছুতেই আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বেশ কয়েকবার ওর সামনে যাব ভেবেও শেষমেশ যেতে পারিনি। তার আগেই একজন পুরুষ ওকে ডেকে ভেতরে নিয়ে গেল। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক হাঁটাহাঁটি করে সামনের একটি টং থেকে সিগারেট কিনে টানতে লাগলাম। কি করব ভাবতে ভাবতে শেষমেশ শায়লাকে কল করলাম। শায়লা কল রিসিভ করে আমাকে বলল, আমি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত আছি, বাসায় আসতে দেরি হবে, তুমি ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নিও। শায়লার কথা শুনে গায়ে জ্বালা ধরে গেল। ইচ্ছে করছিল তখন সমগ্র পৃথিবীটাকে গুঁড়িয়ে দিই। ঠিক সেই সময় একজন দালাল এসে আমাকে বলল, স্যার, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু ভিতরে ঢুকছেন না, লজ্জা পাচ্ছেন খুব? ওর কথা শুনে আমার রাগে গা ঘিন ঘিন করতে লাগলো। তারপরও আমি চুপ রইলাম। আমার নীরবতা দেখে দালালটি বলল, স্যার, অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আমার কাছে, আপনার পছন্দ হবেই। আর লজ্জা করবেন না স্যার, এখানে লজ্জা পেতে হয় না। এখানে রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনা দিনের আলোয় কেউ জানতেই পারে না, পুরোটাই ব্যক্তিগত থাকে। কথাটি শুনে মেজাজ চরম মাত্রায় বিগড়ে গেল। চিৎকার করে ব্যক্তিগত শব্দটি উচ্চারণ করে ঘুষি বসিয়ে দিলাম দালালটির মুখে। দালালটি আঘাত সামলে নিয়ে শেয়ালের মতো মুখ করে বিশ্রী একটা হাসি দিয়ে বলল, নিজের কেউ কি পতিতা নাকি যে এই পাড়ার প্রতি এত ঘৃণা? কথাটি শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সোজা রিক্সা নিয়ে চলে এলাম বাসায়। বাসায় এসে কোনো মতে অফিসের কাপড় খুলে শুয়ে পড়লাম বিছানায়। প্রচণ্ড রকমের চেষ্টা করছিলাম ঘুমাতে, কিন্তু কোনো মতেই ঘুমাতে পারছিলাম না। আরও 1 ঘন্টা চেষ্টার পরও যখন ঘুমাতে পারছি না, এই ভেবে বিছানা থেকে উঠে যাব, ঠিক তখনই দরজা খুলে ঘরে ঢুকলো শায়লা। শায়লার আগমনের শব্দ শুনে আমি ঘুমের ভান করে পড়ে রইলাম বিছানায়। শায়লা রুমে ঢুকে বাতি জ্বালিয়ে 1 গ্লাস পানি পান করলো। তারপর আমাকে ঘুমাতে দেখে শোবার কাপড় নিয়ে চলে গেল স্নান করতে। গুনে গুনে বরাবর 1 ঘন্টা পর ও বের হলো স্নান ঘর থেকে। তারপর টেবিলের ওপর থেকে অ্যাশট্রেটা নিয়ে একটা সিগারেট ধরালো। শান্ত ভঙ্গিতে সিগারেট টেনে বাতি নিভিয়ে শুয়ে পড়ল আমার পাশে। 1/2 ঘন্টার মধ্যে শায়লা ঘুমিয়ে পড়েছিল। আমি শায়লাকে পাশে রেখে শুয়ে থাকতে না পেরে সিগারেটের প্যাকেটটা নিয়ে উঠে চলে গেলাম বারান্দায়। একের পর এক সিগারেট ধ্বংস করে বোঝার চেষ্টা করছিলাম ঘটনাটির পিছনের কারণটা। আর ঠিক তখনই শায়লার একটি কথা আমার মনে পড়ে প্রথম যেদিন আমার শায়লার সাথে কথা হয়েছিল, সেদিন শায়লা আমাকে বলেছিল, মানুষ একজন মানুষের সাথে সারা জীবন কখনোই কাটাতে পারে না। রাগে দুঃখে আমি তখন আমার পাশে থাকা রকিং চেয়ারটিতে বসে পড়লাম। চোখ বন্ধ করে সিগারেট টানতে টানতে দুলতে থাকলাম রকিং চেয়ারটিতে। এইভাবে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙার পর খেয়াল করলাম শায়লা এর রাতে এসেই আমার গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে গেছে এবং হাতের সিগারেটটি নিভিয়ে দিয়ে অ্যাশট্রেতে রেখে গেছে। অপরাধীর মতন ভঙ্গিতে আমি রুমে ঢুকলাম। শায়লা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ফ্রেশ হয়ে নাও, টেবিলে তোমার জন্য নাস্তা দিচ্ছি। আমি চুপচাপ শায়লার কথা শুনে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাবার সময় দুজনের মধ্যে কোনো বাক্য বিনিময় হলো না। খাবার শেষে আমি সব কিছু ধুয়ে গুছিয়ে রেখে অফিসে যাওয়ার জন্য তৈরি হলাম। তৈরি হয়ে বের হওয়ার সময় শায়লা আমাকে বলল, শোনো, আমার আজকেও ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি কাজ? শায়লা শান্ত ভঙ্গিতে বলল,
ব্যক্তিগত কাজ। আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম, ও হ্যাঁ, ভুলে গেছিলাম, তোমার ব্যক্তিগত কাজ। প্রতিটা মানুষের জীবনে কিছু ব্যক্তিগত বিষয় কিংবা কাজ থাকে যা সে অন্য কাউকে বলে না, কিন্তু তার কাছের মানুষটার ব্যক্তিগত বিষয় কিংবা কাজকে সে কখনোই মেনে নিতে পারে না। বারবার সেটাকে জানার চেষ্টা করে এবং বারবার চেষ্টা করে ব্যর্থ হলে আবিষ্কার করে সম্পর্কের মাঝে এক সূক্ষ্ম ফাটল। বেশ কয়েকবার আমার স্ত্রী শায়লাকে পতিতাপল্লীর সামনে দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। শেষমেশ বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, পতিতাপল্লীতে তোমার কি কাজ? আমার দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে শায়লা বলল, ব্যক্তিগত কাজ, এবং আমি আমার ব্যক্তিগত কাজ সম্পর্কে তোমাকে জানাতে বাধ্য নই। শায়লার কথা বলার ভঙ্গিতে এমন কিছু একটা ছিল যার পরে আমি দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ পাইনি। মুখের ওপর স্পষ্টভাবে না শুনে আমি একদম চুপসে গেলাম। এই মুহূর্তে আমি হয়তো শায়লাকে মারতে পারতাম, কিন্তু সেটা করলেও আমি শায়লার থেকে কিছু জানতে পারবো না, পাশাপাশি নিজের বিবেকের কাছেও ছোট হয়ে যাব। আবার হয়তো পারতাম শায়লাকে বের করে দিতে, কিন্তু সেটা হয়তো উপযুক্ত কাজ হতো। কিন্তু কেন এমন ঘটনা ঘটছে সেটা না জেনে বের করে দিলে আমার সারা জীবন কেনর উত্তরটা জানতে পারার আক্ষেপ নিয়ে বেঁচে থাকতে হতো। তাই আমি শায়লাকে বের না করে দিয়ে এই ব্যক্তিগত রহস্য উদ্ধার করতে নেমে পড়লাম। ব্যক্তিগত রহস্য নিহিত পতিতাপল্লীতে, আর আমাকে সবার প্রথমে শায়লার সাথে পতিতাপল্লীর সংযোগস্থলটা বের করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হতে পারে পতিতাপল্লীতে গিয়ে কাউকে ধরে শায়লার ছবি দেখিয়ে তথ্য বের করা, কিন্তু সেই কাজটা করা হবে মারাত্মক বোকামি। কেননা পতিতাপল্লীর কেউই কারোর সম্পর্কে কিছু বলবে না, কারণ সেখানে সবটাই ব্যক্তিগত থাকে। সুতরাং আমাকে বাহির থেকে এমন একজনকে পাঠাতে হবে যে ভিতরে গিয়ে আমাকে জানাতে পারবে শায়লা কি করছে সেখানে। তাই সত্যকে জানার জন্য আমি পাঠালাম আমার সবচেয়ে বিশ্বস্ত ইনফরমারকে, যেহেতু তাকে কেউ চেনে না। এখন প্রশ্ন আসতেই পারে, আমি ইনফরমার পেলাম কোথায়? সেক্ষেত্রে আমি আমার পরিচয়টা আগে বলি। আমি অনিকেত, পুলিশের গোয়েন্দা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা, এবং কাজের সূত্র ধরেই আমার সাথে বিভিন্ন ইনফরমারদের পরিচয় হয়েছে। সে যাই হোক, ইনফরমার পতিতাপল্লীর ভিতরে 2 ঘন্টা থাকার পরও কোনো তথ্য আবিষ্কার করতে পারল না। সে শায়লাকে একটি ছেলের সাথে একটি ঘরে ঢুকে যেতে দেখেছিল, তারপর শায়লাকে আর বের হতে দেখেনি। এর মধ্যে আমি ওকে জানালাম শায়লা বাসায় চলে এসেছে। আমার কথা শুনে ইনফরমার আমাকে বলল, ওই ঘরের দরজা এখনো খোলেনি এবং কেউ ওখান থেকে বেরও হয়নি। বিষয়টা কেমন যেন খটকা লাগলো আমার। একবার মনে হলো ইনফরমার আমাকে ভুল ইনফরমেশন দেয়নি তো, আবার মনে হলো ও তো কখনো ভুল ইনফরমেশন দেয় না। এই সব নিয়ে যখন মাথায় জটলা লেগে গেল, তখন শায়লা আমাকে বলল, কি এত ভাবছো? এরকম করলে তো শরীর ভেঙে পড়বে। শায়লার কথা শুনেও আমি কোনো উত্তর দিলাম না। তখন শায়লা বলল, রহস্য সমাধান করার মজাই আলাদা, তাই না অনিকেত? আমি শায়লার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ। শায়লা একটা হাসি দিয়ে বলল, মাঝে মাঝে রহস্য তৈরি করে দেখো, ওটার আলাদা একটি মজা আছে। এই বলে শায়লা বাতি নিভিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল, আর আমি বসে বসে সিগারেট টানতে টানতে ভাবতে লাগলাম, এমন কি হলো যার জন্য ও রহস্য তৈরিতে নেমে পড়ল। শায়লার সব ডকুমেন্ট ঘেটেও পতিতাপল্লীর সাথে কোনো সংযোগ খুঁজে পেলাম না। যেহেতু শায়লা জেনেই গেছে আমি রহস্য উদ্ধারের কাজে নেমে পড়েছি, সেহেতু এভাবে বসে থাকার কোনো মানে হয় না। অফিসের কেসগুলো
ও ইনফরমারদের কাছ থেকে পতিতাপল্লী সম্পর্কিত যা তথ্য আছে বের করার চেষ্টা করছি, কিন্তু কোথাও কোনো কিছুর হদিশ পাচ্ছি না। তাই প্রায় বাধ্য হয়ে চলে গেলাম পতিতাপল্লীতেই। ইনফরমারের দেখানো ঘরটি ঘুরেও কোনো কিছু আবিষ্কার করতে পারলাম না। ঘরটির ভিতরের ডান পাশে একটি খাট, বাঁ পাশে প্রসাধন সামগ্রী। এই রুম পার হলে ভিতরে আরেকটি বেডরুম। বেডরুমটির ডান পাশে রান্নাঘর, বাঁ পাশে বাথরুম। আর বেডরুমের সাথে আরেকটি দরজা আছে যেটা সরাসরি বাইরে নিয়ে যায়। সুতরাং শায়লা সামনের রুম দিয়ে ঢুকে পিছনের রুম দিয়ে বের হয়েছে। আমি আশেপাশের সবাইকে শায়লার ছবি দেখালাম। সবাই একই উত্তর দিল, শায়লা স্বেচ্ছায় পতিতাবৃত্তি পেশায় যোগদান করেছে। 1 সপ্তাহ আগে নিজে থেকেই সে এখানে এসেছিল। সুতরাং আমার অনুসন্ধান এখানেই শেষ। শায়লার সাথে সম্পর্কের ইতি এখানেই টানতে হবে। কিন্তু আমি মানতে পারছিলাম না। বারবার একটা কথা মাথায় আঘাত করছিল, সবকিছু যদি এতই সহজে জানা গেল, রহস্য তৈরি করলো কোথায়? নাকি আমাকে ইচ্ছে করে এসব দেখিয়ে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে? কিন্তু কোনো প্রমাণ না পেলে আমার তো অনুসন্ধানেরও কিছু নেই। এসব ভাবতে ভাবতে আমি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। হঠাৎ কি মনে করে যেন ইনফরমার যে ঘরে বসে পর্যবেক্ষণ করছিল সেই ঘরে ফিরে গেলাম এবং সেই ঘরের ভিতরের বেডরুমের পিছনে দরজা দিয়ে বের হতেই আবিষ্কার করলাম একটি ছোট্ট পুকুর। পুকুর ভর্তি আফ্রিকান মাগুর আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের হাড়। ঠিক সেই সময় আমি পিছন থেকে খুব পরিচিত নারী কণ্ঠ শুনলাম। ব্যক্তিগতকে কখনো জানতে হয় না। কথাটি শুনে যেই আমি পিছন ফিরতে যাব, ঠিক সেই সময় আমার মুখে রুমাল চেপে ধরা হলো। ঘটনার আকস্মিকতায় আমি কিছুটা বুঝে উঠতে পারার আগেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম আফ্রিকান মাগুর ভর্তি পুকুরটিতে। মৃত্যু যখন আসে তখন তাকে থামিয়ে রাখা যায় না, আবার যখন মৃত্যু আসে না তখন তাকে হাজার চেষ্টা করেও আনা যায় না। কথাটি সত্য, কেননা অজ্ঞান অবস্থায় ক্ষুধার্ত আফ্রিকান মাগুর ভর্তি পুকুরে ফেলে দেওয়ার পরেও আমি কেন বেঁচে উঠব? তবে একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সাধারণত ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করলে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে হুঁশ ফেরে না, কিন্তু আমার 10 মিনিটেই ফিরল। হুঁশ ফেরার পর পারে উঠে একটা জিনিস আবিষ্কার করলাম, আর সেটা হলো আফ্রিকান মাগুরগুলো মানুষ খায় কিনা তা আমার জানা নেই। তবে মানুষ খেকো হলে মানুষেরা তো আর যাই হোক এর চাষ করতো না। তাহলে মানুষগুলোকে কে খেয়েছে? এবং ঠিক তখনই আমি আবিষ্কার করলাম আমার গায়ে হাতে পায়ে অনেকগুলি জোঁক লেগে আছে। একে একে তাদের ছাড়িয়ে পানিতে ফেলে আবিষ্কার করলাম মাগুরের পাশাপাশি ধারালো দাঁতের কিছু মাছ রয়েছে। পুরোপুরিভাবে পুকুরটার দিকে তাকিয়ে ধরতে পারলাম পুকুরটা 3 ভাগে বিভক্ত। সামনের অংশে আফ্রিকান মাগুর মাছ, যাদের দেখে সবাই ভাববে মাছ চাষ করা হয়, আর পিছনের দিকে 2 ভাগে বিভক্ত। 1 ভাগে জোঁকের চাষ করা হয় আর 1 ভাগে পিরানহা মাছের চাষ। অর্থাৎ পুকুরটিকে মৃত্যুকূপ হিসাবে তৈরি করা হয়েছে। পার্টিশন রেখে ফ্লো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রথমে দেহ থেকে সব রক্ত জোঁকে শুষে নিয়ে ফেলে, তারপর সেখান থেকে দেহ চলে যায় পিরানহার পার্টিশনে। ওখানে পিরানহা দেহের মাংস খেয়ে নেবে, তারপর চলে আসবে আফ্রিকান মাগুরের কাছে। কোনো প্রকার মাংস অবশিষ্ট থাকলে তা আফ্রিকান মাগুর খেয়ে ফেলবে। এতে করে শুধু পাওয়া যাবে তার হাড়গোড়। তারপর সেই হাড়কে গায়েব করে দিয়ে একটা মানুষকে সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে। কিন্তু কেন? এই কেনর পাশাপাশি প্রশ্ন জাগে, শায়লা তাহলে আমাকে ওই সিস্টেম অনুযায়ী ফেললো না কেন? তাহলে শায়লা কি কোনো কারণে আমাকে বাঁচাতে চেয়েছিল? সে যাই হোক, আমাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে।
কেননা এখানে বেশিক্ষণ থাকলে আমার মৃত্যু অবধারিত। তাই আমি চারপাশ ঘুরে বের করার পথ খুঁজতে লাগলাম। সব কিছু ঘুরে দেখার পর আমি বুঝতে পারলাম এখান থেকে বের হবার পথ একটাই, সামনের ওই দরজাটা। কিন্তু ওটা দিয়ে এখন বের হওয়া যাবে না। বের হতে হলে রাতে বের হতে হবে, কারণ রাতে এখানে ভিড় থাকবে এবং সেই সময় ভিড়ে কে বের হলো সেদিকে কেউ খেয়াল করবে না। সুতরাং আমার হাতে এখনো অনেক সময় এবং এই সময়ে আমাকে এই পুকুরের থেকে যা যা তথ্য সংগ্রহ করা যায় সংগ্রহ করে নিতে হবে। আমি এদিক ওদিক খোঁজাখুঁজির পরও কোনো তথ্য না পেয়ে হতাশ হয়ে যাচ্ছিলাম। আর ঠিক তখনই দরজার পাশের পাইপটা দিয়ে একটি লাশ আসতে দেখলাম। লাশটা স্লাইড করে এসে সরাসরি পড়ল জোকের পার্টিশনে, তারপর পিরানহা, তারপর আমেরিকান মাগুরের কাছে। চোখের সামনেই লাশটা থেকে হাড়ে পরিণত হলো একটা শরীর। এর মধ্যে রাত হয়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম আমি। শব্দ শুনেই আমি পুকুর পাড়ের নিচের থেকে লুকিয়ে গেলাম। দূর থেকে একটা আলোকরশ্মি এগিয়ে আসছে, আর ঠিক তখনই আমি অনুভব করলাম আফ্রিকান মাগুরেরা আমার পায়ের কাছে ঘুরঘুর করছে। অর্থাৎ যেভাবেই হোক আমাকে এখান থেকে উঠতে হবে। এসব ভাবতে ভাবতে আলোটা আমার বরাবর চলে এলো। কাছে আসতেই আমি তাকে জাপটে ধরলাম। সে কিছু বলার আগেই মুখ চেপে ধরলাম। তারপর সোজা নিয়ে গেলাম জোকের পার্টিশনে। লোকটা ভয়ে ভয়ে বলল, আমাকে ছায়রা দেন, আমি কিছু করিনি। আমি বললাম, তাহলে বল কিভাবে এখান থেকে বের হব? লোকটি বলল, চুপচাপ আমারে অনুসরণ করে যাবেন, আপনারে বাহির করার দায়িত্ব আমার। আমি সন্দেহ নিয়ে বললাম, তোরে অনুসরণ করতে যাব কেন? তুই তো শেষে ধরা খাইয়ে দিবি। লোকটি বলল, স্যার, আমার ডিউটি নাই আজকে, তাও আমি ডিউটি নিয়েছি কারণ আপনি এখানে আছেন। আমি অবাক হয়ে বললাম, আমি আছি দেখে তুই ডিউটি নিলি কেন? লোকটি বলল, স্যার, আমার মেয়েরে আপনি বাঁচাইছিলেন, মনে আছে মেহেরুন্নেসার কথা? আমি লোকটার গা থেকে হাত সরিয়ে নিলাম। তারপর বললাম, চলেন, আমারে পথ দেখান। এবার আপনার পালা আমারে মুক্ত করার। লোকটির দেখানো পথ অনুসরণ করে আমি দরজা দিয়ে বেরিয়ে আস্তে আস্তে পতিতাপল্লীর থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর ঠিক তখনই আমি সামনে পড়ি শায়লার। শায়লা আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আর শায়লার এই কাজে আমি অবকা না হয়ে পারলাম না। শায়লা আসলে কি চাইছে, কি করতে চাইছে সে? ও কি আমার হয়ে কাজ করছে, নাকি সব কিছুই কাকতালীয়? এইসব ভাবতে ভাবতে কখন যে আমি পতিতাপল্লী থেকে বের হয়ে গেছি টেরও পাইনি। মেহেরুন্নেসার বাবার ডাকে বুঝতে পারলাম আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। পতিতাপল্লী থেকে বের হয়ে আমি সোজা চলে এলাম অফিসে। আপাতত আমার জন্য ঘর মোটেও নিরাপদ নয়। অফিসে বসে বসে আমি নিখোঁজ কেসের ফাইলগুলো খুঁজতে শুরু করলাম এবং সেখান থেকে আবিষ্কার করলাম গত এক সপ্তাহে নিখোঁজ কেস 21টা এবং এই 21টা কেসের ভিকটিমদের সর্বশেষ রাত 8টা পর্যন্ত খোঁজ পাওয়া গিয়েছিল। অর্থাৎ ধারণা করা যায় এদের পতিতাপল্লীতে যাবার অভ্যেস আছে, কেননা প্রতিদিনই 8টা থেকে 10টা এদের খবর পাওয়া যেত না। এরপর ভিকটিমদের অবস্থান অনুসন্ধান করে জানা যায় তারা পতিতাপল্লীর আশেপাশেই ছিল নিখোঁজ হবার শেষ মুহূর্তে। এই নিখোঁজ হবার কেসগুলোর ফাইলগুলো ঘেঁটে আর বিশেষ কোনো তথ্যই উদ্ধার করতে পারলাম না। পতিতাপল্লী যাওয়া ছাড়া এদের আর কোনো সম্পর্ক খুঁজে পাওয়া গেল না ভিকটিম হবার জন্য। সুতরাং এই ফাইলগুলো আমার কোনো কাজে লাগবে না। তাহলে কি করা যায়? চিন্তা করতে করতে আমি একটার পর একটা সিগারেট টানতে লাগলাম, কিন্তু কোনো ক্লু খুঁজে বের করতে পারছিলাম না। তখনই আমার গুরুর দীক্ষার কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, যখন কোনো কিছুতে, সেটা কাজ হোক কিংবা ক্রিমিনাল কেস হোক, কি করতে হবে বুঝতে পারবে না, তখন মেডিটেশন করতে বসে যাবে। মেডিটেশনের ফলে মাথা ঠান্ডা হবে
আর মাথা ঠান্ডা হওয়ার পর যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে পুনরায় ভাবতে শুরু করবে। দেখবে একটা না একটা পথ চলে আসবে তোমার সামনে। আমি গুরুর কথা মেনে মেডিটেশন করা শুরু করলাম। তারপর প্রথম থেকে ভাবতে লাগলাম। পুরো কেসটার সূচনা হয়েছিল শায়লা থেকে, তারপর সেই পতিতালয়, তারপর পুকুর। যেহেতু পতিতালয়ের রহস্য বের করার জন্য এত কিছু করছি, সুতরাং পতিতালয় এখন কোনো কাজে দেবে না। তারপর পুকুরের সব কিছু জানা হয়ে গেছে, তাহলে বাকি থাকলো শায়লা। শায়লার প্রায় সবটাই আমার জানা, তাহলে শুরু করব কি দিয়ে? আর ঠিক তখনই আমার মাথায় এলো ব্যক্তিগত শব্দটি। শায়লার ব্যক্তিগত একটা অংশ আমার জানা নেই, যা আমেরিকায় থাকাকালীন ঘটেছিল। সুতরাং আমাকে এই বিষয়টাকে উদ্ধার করতে হবে। আমি শায়লার সেই সময়কার ঘটনার সাথে সম্পর্কযুক্ত মানুষদের খুঁজতে লাগলাম। আর ঠিক সেই সময় আমার মনে পড়ল শায়লার ল্যাপটপের কথা, যেটা ও আমাকে কখনো ধরতে দেয়নি। আমি ল্যাপটপের রহস্য ভাঙার জন্য পিস্তলটা হাতে নিয়ে বের হয়ে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে। সময় এখন সকাল 10টা। শায়লার এখন কোনোভাবেই বাসায় থাকার কথা না। আমি বাসার সামনে এসে দেখলাম ঘর তালা বন্ধ, অর্থাৎ শায়লা বের হয়ে গেছে। ঘরের চাবিটি দিয়ে তালা খুলে আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে এদিক ওদিক ঘুরে মাথাটাকে একটু শান্ত করলাম। তারপর চলে গেলাম আমাদের রুমে। আমার রুমের এদিক ওদিক দেখে ল্যাপটপটিকে আবিষ্কার করলাম শায়লার ড্রয়ারে, যেখানে ও সবসময় রাখে। ল্যাপটপটি অন করে দেখলাম পাসওয়ার্ড প্রোটেক্টেড। এটা শায়লার সবচেয়ে ব্যক্তিগত বস্তু, সুতরাং এটার পাসওয়ার্ডও সবচেয়ে কঠিন হবে। প্রথমবার আমাদের জানা পাসওয়ার্ড দিতে খেয়াল করলাম হিন্টস দেওয়া আছে, কে স্টার্টিং ওয়ার্ড। আমি খানিকটা অবাক হলাম। তাহলে কি শায়লা জানে আমি ওর ল্যাপটপ ঘাঁটবো? আর যদি জেনেই থাকে তবে এখানে রাখলো কেন? রাখলো তো রাখলো, পাসওয়ার্ডের হিন্টসই বা কেন দিয়ে রাখলো? ও কি আমাকে সাহায্য করতে চায়? যদি চায় তাহলে নিজে থেকে কিছু বলছে না কেন? নাকি সবটাই কাকতালীয়? এসব কথা ভাবতে ভাবতে আমার খেয়াল হলো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ল্যাপটপ থেকে তথ্য উদ্ধার করতে হবে। এসব ভাবাভাবির জন্য পরে অফুরন্ত সময় আমি পাবো। সুতরাং কেস শুরু করার শব্দটি লিখে ল্যাপটপের লক খুলতে হবে। কিন্তু সেই শব্দটা কি? শায়লা নাকি পতিতালয়? পতিতালয় লিখে টাইপ করতে দেখি পাসওয়ার্ড ইনকারেক্ট। নিচে লেখা আসছে আর একবার ভুল পাসওয়ার্ড দিলে ল্যাপটপ ফরম্যাট হয়ে যাবে। আমি একটু ভেবে শায়লা লিখে এন্টার বাটন চাপ দিতে গিয়েও দিলাম না। শায়লা মুছে দিয়ে ব্যক্তিগত লিখে এন্টার বাটন চাপ দিলাম এবং ল্যাপটপের লক খুলে গেল। ল্যাপটপের লক খুলতেই হোম স্ক্রিনে ভেসে উঠল শায়লার পাশে তার চেয়ে একটু বেশি বয়সী লোকের ছবি, অর্থাৎ ল্যাপটপ স্ট্যান্ড বাইতে ছিল। আমি মোবাইল বের করে লোকটার ছবি তুলে রাখলাম। এরপর স্লাইড করতেই ভেসে আসলো একটা লেখা, যার অর্থ আমার বোধগম্য হলো না। আমি সেটিরও ছবি তুলে রাখলাম। এরপর আরও ঘাঁটতে যাব, ঠিক তখনই ঘরের দরজা খোলার শব্দ পেলাম। সুগন্ধির কল্যাণে বুঝতে পারলাম শায়লা ঘরে প্রবেশ করছে এবং ঠিক তখনই আমার খেয়াল হলো শায়লার ড্রয়ারে যে পিস্তলটি থাকে সবসময়, সেটি আজ ড্রয়ারে ছিল না। শায়লার রুমে ঢুকে দেখল তার ল্যাপটপ অন করা। শান্ত ভঙ্গিতে ল্যাপটপটা অফ করে ডান দিকের পর্দার দিকে একটা স্মিত হাসি দিয়ে ও চলে গেল স্নান ঘরে। শায়লার কার্যকলাপ দেখে আমি খানিকটা বিস্মিত হলাম। নিঃসন্দেহে শায়লা আমার উপস্থিতি টের পেয়েছে। তারপরও শায়লা কিছু বলল না, উল্টে এমন ভঙ্গি করলো যেন ও আমাকে দেখতেই পায়নি। তাহলে কি শায়লা আমাকে সাহায্য করছে? হয়তো তাই। তাহলে মুখে বলছে না কেন? আমি খানিকটা চিন্তিত হয়ে ভাবলাম শায়লার সাথে কথা বলবো। ঠিক তখনই আমার মনে হলো শায়লা আমাকে জানাতে পারলে আগেই জানাতো। নিশ্চিত এমন কিছু হয়েছে যার কারণে শায়লা আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারছে না।
সুতরাং আমার এখান থেকে চলে যাওয়াটাই উচিত। আমি আর অপেক্ষা না করে চলে আসলাম ঘর থেকে। অফিসে বসে ঘাঁটতে লাগলাম শায়লার ল্যাপটপ থেকে পাওয়া চিত্রগুলো। শায়লার পাশের ভদ্রলোকটির পরিচয়ও আমি কোনোভাবে উদ্ধার করতে পারছিলাম না, কেননা আমাদের ডাটাবেসে এই চেহারার মানুষের কোনো তথ্য নেই, অর্থাৎ মানুষটি আমাদের দেশের কেউ না। হতাশ হয়ে আমি সিগারেট ধরালাম। ঠিক তখনই আমার মনে পড়ল আর একটি ছবির কথা। অপরিচিত ভাষায় কী সব যেন লেখা ছিল সেখানে। আমি সেই ছবিটি থেকে শব্দটুকু নিয়ে খুঁজতে লাগলাম এবং আবিষ্কার করলাম ওখানে কিছু শব্দ জার্মান ভাষায় লেখা। শব্দগুলিকে আক্ষরিক অনুবাদের পর যা উদ্ধার করতে পারলাম তা হলো ক্যানিভালিজম, আর্মিন মাইভাস ও নেসার মাইকন। বুঝলাম বাকি শব্দগুলো ছদ্ম শব্দ, যার অর্থ উদ্ধার করা আমার পক্ষে সম্ভব না। তাই বাধ্য হয়ে আমি ইন্টারনেটে ক্যানিভালিজম, আর্মিন মাইভাস ও নেসার মাইকন শব্দগুলি খুঁজতে লাগলাম এবং এই খোঁজার ফলাফলে যা পেলাম, ক্যানিভালিজম এর অর্থ হলো নরমাংস ভক্ষণ, অর্থাৎ একজন মানুষ আরেকজনের মাংস ভক্ষণ করে। আর্মিন মাইভাস একজন জার্মান মানুষ, যিনি ইন্টারনেটে দ্য ক্যানিভাল ক্যাফে নামের ওয়েবসাইটে একটি বিজ্ঞাপনের মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সের সুঠামদেহী, জবাইযোগ্য ও আহার হতে চাওয়া মানুষের সন্ধান চেয়েছিলেন। আর এই বিজ্ঞাপনে সাড়া দিয়েছিলেন বার্ন্ড জুগেন বার্ন্ডিস নামের একজন মানুষ। পরবর্তীতে তিনি বার্ন্ডিসকে খুন করে ফ্রিজের মধ্যে তার মাংস 10 মাস ধরে সংরক্ষণ করে ভক্ষণ করে। কিন্তু নেসার মাইকন সম্পর্কে আমি কোনো তথ্যের আবিষ্কার করতে পারলাম না। সুতরাং আমার বুঝতে বাকি রইল না নেসারই সেই স্থির চিত্রের ভদ্রলোক। যেহেতু ওয়েবে কোনো তথ্য নেই, তাই আমি সাহায্য নিলাম আমেরিকার FBI দিতে থাকা আমার বন্ধুর, এবং তার কাছ থেকে জানতে পারলাম নেশার কিছুদিন আগে আমাদের দেশে চলে এসেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো নেশার ছিল আর্মিন মাইভাসের শিষ্য। শুধু নেশার না, নেশারের একজন বান্ধবীও ছিল। পরবর্তীতে নেশারের বান্ধবী সব ছেড়ে ছুড়ে আমাদের দেশে চলে আসে। আমি বুঝলাম শায়লাই ছিল সেই বান্ধবী। ঠিক সেই সময় আমার মনে পড়ল ফরেনসিক ল্যাবে প্রথম ডাক্তার শায়লাকে দেখার মুহূর্তের কথা। মুর্দার দিকে কেমন শান্ত ভঙ্গিতে তাকিয়ে থাকতো। সেই শান্ত ভঙ্গিতে ভালোবেসেই আমার সাথে শায়লার সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেই সম্পর্ক পরবর্তীতে বিবাহতে রূপান্তর নিয়েছে। যাই হোক, আমি ওর থেকে নেসারের ফ্লাইট সম্পর্কে জেনে নিলাম। তারপর ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমেরিকা থেকে আগত যাত্রীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চিহ্নিত করলাম নেশারের আসল রূপ এবং বিস্মিত হয়ে আবিষ্কার করলাম প্রথম দিন যেই ভদ্রলোককে আমি ঘুষি মেরেছিলাম সেটাই ছিল নেশার। সুতরাং নেশারের খেলা আজ রাতেই শেষ। আমার হাতে বিস্তর সময় দেখে আমি সিগারেট টানতে টানতে শায়লার অবস্থান বিবেচনা করলাম। শায়লা তার পুরনো জীবনে ফেরত যেতে চাইছিল না, কিন্তু নেশার তাকে টেনে নিয়ে যেতে চাইছিল। আমি কল্পনা করতে পারলাম সেই মুহূর্তগুলি। নেশার শায়লার সামনে এসে বলছে, অনেক দিন পর দেখা হলো। আর শায়লা চিন্তিত ভঙ্গিতে বলল, কেন এসেছো আবার? নেশার তখন বলল, আবার একসাথে হয়ে কাজ করতে। শায়লা চুপ থেকে বলল, না, আমি সব কিছু ছেড়ে এসেছি। তখন নেশার হাসতে হাসতে বলল, আমার সাথে কাজ না করলে সব অতীত ফাঁস করে দেব। শায়লা বাধ্য হয়ে মেনে নিল নেশারের কথা। আর নেশার শায়লাকে বিশ্বাস করতে না পেরে 24 ঘন্টা মনিটরিং করত, যার কারণে শায়লা নেশারের কোনো ব্যবস্থা নিতে পারেনি। তাই ও বাধ্য হয়ে আমাকে না বলেও আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। ও জানতো আমি পতিতালয়ের সামনের রাস্তা দিয়ে কোনো না কোনো সময় ঘরে ফিরব, তাই ইচ্ছে করেই সেদিন আমার সামনে দেখা দিয়েছে। সব কিছুই পরিষ্কার হয়ে গেল আমার কাছে।
শুধু দুটো জিনিস বুঝলাম না, নরমাংস তো মানুষই খেত, তাহলে মৃত্যুকূপ কেন বানিয়েছিল? আর পতিতালয়কেই কেন বেছে নিল ওরা? সময় তখন রাত 10টা। নেশার মৃত্যু পাঁদের কাছেই টানতে টানতে নিয়ে আসলো আমায়। ওর খেলা শেষ হয়ে যাওয়ার কথা বলায় মাথা গরম হয়ে গিয়েছিল ওর। কোনোভাবেই ও আমার এই অসম্ভবকে সম্ভব করার কথা মানতে পারছিল না। রাগে ক্ষোভে আমাকে যেই ও মেরে ফেলে দিতে গেল পুকুরটাতে, সাথে সাথেই পিছন থেকে কথা কানে আসলো, ওকে ছেড়ে দাও, না হয় তোমাকে গুলি করে দেব। নেশার কথাটি শুনে হাসতে হাসতে বলল, আমি এমনিতেও মরব, অমনিতেও মরব। নেশারের এই হঠাৎ চমকে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলার সুযোগ নিয়ে আমি ওকে এক ধাক্কায় ফেলে দিলাম পুকুরে। জোঁকেরা ওর সারা শরীরকে ঘিরে ধরল আর নেশার চিৎকার করতে লাগলো। কি অদ্ভুত তাই না? যে কারণে ও বেছে নিয়েছিল পতিতা পল্লীকে, সেই একই কারণে ও আজ নিজেই ফেঁসে গেল। রাতের অন্ধকারে জেগে ওঠা পল্লীতে আর্তনাদের শব্দে কেউ কখনো কান দেয় না। এত আর্তনাদের মাঝে কোনটা আনন্দের আর কোনটা মৃত্যুর, সেটা কখনো আলাদা করা যায় না। আর এই জন্যই বেছে নেওয়া হয়েছিল পতিতা পল্লীকে। এরকম এক সময় পার করার পর অনিকেত শায়লাকে জড়িয়ে ধরল। ঠিক সেই সময় অনিকেতের অসতর্কতার সুযোগ নিয়ে শায়লা ওকে ঠেলে দিল মৃত্যুকূপে। অনিকেত তীব্র আর্তনাদের বদলে নিশ্চুপ হয়ে রইল। ভালোবাসার এই পরিণতি দেখে কিছুটা বিস্মিত বোধ করছিল। অনিকেতের এই নিস্তব্ধতায় কেমন যেন কষ্ট হতে লাগলো শায়লার, কারণ এই লোকটা তাকে ভালোবাসতো, সেও এই লোকটাকে ভালোবাসতো। ভালোবাসার মানুষটি যে জিনিসটি অপছন্দ করত সেটি হলো রহস্য উদ্ঘাটন করতে না পারা। তাই মৃত্যুর শেষ মুহূর্তে সেই মৃত্যুকূপের রহস্য উন্মোচন করলো। তারপর শায়লা বলে উঠল, আর্মির মাইভাস নরমাংস ভক্ষণ করত, আর আমরা করতাম বিশেষ কয়েকটি অঙ্গ। কেননা এই বিশেষ কয়েকটি অঙ্গে প্রচুর প্রোটিন থাকতো, যা আমাদের মানসিক শক্তিকে আরও বাড়িয়ে তুলত। শরীরের বাকি অংশ ফেলে দিলে আমরা ধরা পড়ে যেতাম, তাই মৃত্যুকূপে ফেলে দিয়ে রক্ত মাংস সব নিশ্চিহ্ন করে দিতাম। আর বাকি যা থাকতো, অর্থাৎ হাড় বা কঙ্কাল, তা বিক্রি করে দিতাম। বিক্রির পর যে টাকা আসতো তা দিয়ে আমরা এই পতিতালয়ের বেশ কয়েকটি অংশ আমাদের নিজেদের ব্যবহারের জন্য ভাড়া নিতাম। এই হলো আমার অজানা পতিতালয় ও মৃত্যুকূপের রহস্য। অনিকেত সবকিছু শুনে বলল, তাহলে আমাকে কেন মারতে হলো? শায়লা আর কোনো উত্তর না দিয়ে চলে আসলো। এই কেসের শেষ অংশটুকু অনিকেত সমাপ্ত করতে পারেনি, আর সেই শেষ প্রশ্নের উত্তরটি লিখে গিয়েছিল শায়লা। ব্যক্তিগত জিনিস কিংবা কাজকে কখনো জানতে হয় না, কেননা সেখানে থাকে এমন অনেক কথা যা শুধু সেই একজন মানুষ নিজে জানতে পারে, অন্য কেউ না। অনিকেত শায়লার ব্যক্তিগত জীবনের কথা জেনে গিয়েছিল, তাই নেশারের সাথে সাথে ওকেও মেরে ফেলে শায়লা নিজের ব্যক্তিগতকে চিরদিনের জন্য একান্ত ব্যক্তিগত করে ফেলল। কারণ ব্যক্তিগতরা ব্যক্তিগতই থাকে, তাকে জানার অধিকার কারোর নেই।